গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় রেজিস্টিভিটি অ্যান্ড রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস। আজকে আমরা রেজিস্টিভিটি কী জিনিস সেটাকে জানবো এবং শিখব, এবং আদার্স যে সমস্ত ফ্যাক্টরসগুলির ওপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে থাকে, কোনো একটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বা কোনো একটি উপকরণের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, সেই ফ্যাক্টরসগুলি সম্পর্কে আজকে আমরা জানবো। তো ফার্স্ট আমি তোমাদের এই লেসন শুরু করার আগে কিছু কথা বলতে চাই যে তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। তার কারণ রেজিস্ট্যান্স কী জিনিস এটা না জানা থাকলে তোমাদের কিন্তু আজকে এই ভিডিও বা এই লেসন্স বুঝতে অনেকটা অসুবিধা হবে। সুতরাং তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই এই প্লেলিস্টে যাবে। এই প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে পরপর রয়েছে রেজিস্ট্যান্সের সমস্ত ভিডিও, তোমরা পরপর দেখবে। এতে কী হবে, রেজিস্ট্যান্স সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারলে তবেই কিন্তু তোমরা এই রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরস সেইগুলি কিভাবে রেজিস্ট্যান্সকে প্রভাবিত করছে সেটা তোমরা বুঝতে পারবে এবং খুব ভালো করে এই বিষয়ে দখল নিতে পারবে। তো আসা যাক আমাদের পড়াশোনার মধ্যে। দেখো, রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস গুলি আমি ফার্স্টে ডিসকাস করব, তারপর আমি রেজিস্টিভিটি সম্পর্কে আসব। আমি প্রথমেই আসি যে কোনো একটি পরিবাহী বা কোনো একটি উপকরণ বা উপাদানের রেজিস্ট্যান্স কিছু বিষয়ের উপরে নির্ভর করে। কারণ রেজিস্ট্যান্স যখনই কোনো একটা বস্তুর বা কোনো একটা কন্ডাক্টরের আমরা মেজার করব, অবশ্যই পারিপার্শ্বিক ভৌত অবস্থাগুলিকে আমরা অপরিবর্তিত রেখে মেজার করব। কারণ আমরা বেশ কিছু বছর আগে যখন আমরা তুলাযন্ত্র সম্পর্কে পড়াশুনো করেছিলাম, সেই তুলাযন্ত্রতে যখন আমরা কোনো একটি বস্তুর ভর পরিমাপ করতে গেছিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তুলাযন্ত্রটিকে সুবেধী হতে হবে। আমরা পড়েছিলাম না, সুবেধী হতে হবে। সেই সুবেধী হতে গেলে কি করতে হয়, সেই তুলাযন্ত্রটিকে একটি কাঁচের ঘরের মধ্যে রাখতে হয় যেখানে বাতাস তাকে প্রভাবিত করতে না পারে। এরকম বিভিন্ন রকম পরিস্থিতি ছিল, একটা নির্দিষ্ট টেম্পারেচার ছিল, ঠিক আছে। তো সমস্ত ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে যেরকম আমরা ভর পরিমাপ করেছিলাম, এতে খুব সূক্ষ্ম পরিবর্তনগুলিকে আমরা মেজার করতে পেরেছিলাম। ঠিক সেরকম রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে চারিপাশে যে সমস্ত ভৌত অবস্থা রয়েছে সেই অবস্থাগুলিকে অপরিবর্তিত রাখতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু মেজার করতে হবে। তার কারণটা কি, সেই কারণটা আজকে আমরা বুঝবো যে কেন চারিপাশের ভৌত অবস্থাগুলিকে অপরিবর্তিত রাখতে হবে। তাপ, চাপ, ঠিক আছে, টেম্পারেচার, এগুলো কিভাবে অপরিবর্তিত রাখবো এটাই আমরা আজকে দেখব, এবং কেনই বা অপরিবর্তিত রাখলে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয় সেটা আজকে আমরা দেখব। তাহলে আসা যাক বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, যে ফ্যাক্টরসগুলির ওপরে রেজিস্ট্যান্স ভীষণভাবে নির্ভর করে থাকে, সেই ফ্যাক্টরসগুলি কি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, ফার্স্টে কি রয়েছে, লেন্থ। 1 নম্বরে লেন্থ, 2 নম্বরে কি ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, 3 নম্বরে কি টেম্পারেচার অফ দি মেটেরিয়াল, এবং 4 নম্বর কি রয়েছে, নেচার অফ মেটেরিয়াল। তো বেসিক্যালি এই চারটে যে ডিপেন্ডিং ফ্যাক্টরস, এই চারটে ফ্যাক্টরসের ওপরেই কিন্তু রেজিস্ট্যান্স ভীষণভাবে নির্ভরশীল, ঠিক আছে। রেজিস্ট্যান্স প্রচণ্ডভাবে এই চারটে ফ্যাক্টরের ওপরে কিন্তু নির্ভর করে থাকে। তো কেন এবং কিভাবে নির্ভর করে আমরা কিন্তু সব এক্ষেত্রে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের চিন্তার কিছু নেই। দেখো, আমি তোমাদের একটা একটা করে আলোচনা করব। ফার্স্টে লেন্থ। লেন্থ অর্থাৎ কন্ডাক্টর বা পরিবাহীর লেন্থ, ঠিক আছে। 2 নম্বর কি বলেছিলাম, ক্রস সেকশন এরিয়া, অর্থাৎ সেই তারটিকে যদি আমরা কেটে দিই, তারটি কেটে দেওয়ার পর যে তারের যে প্রান্তটি থাকে সেই প্রান্তটি চোঙাকৃতি থাকে। আমরা তো জানি যে তার একটা চোঙাকৃতি একটা গঠনের হয়ে থাকে। তো সেক্ষেত্রে উপরের অংশটি যদি আমরা কেটে দিই তাহলে কি হবে, ওই উপরের অংশটি একটা বৃত্তের মতো ধারণ করবে না, বৃত্তের একটা আকার ধারণ করবে। এই বৃত্তের যে ক্ষেত্রফল সেটাকে আমরা ক্রস সেকশনাল এরিয়া বলবো, এরিয়ার অর্থাৎ ক্ষেত্রফল, ঠিক আছে। এরপর কি, টেম্পারেচার অফ দি মেটেরিয়াল, মেটেরিয়ালের টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। এবং লাস্ট কি, নেচার অফ দ্য মেটেরিয়াল, মানে পদার্থটি অর্থাৎ কন্ডাক্টরটি কি পদার্থ দ্বারা তৈরি সেটার উপর ডিপেন্ড করবে। লোহা, তামা, না অ্যালুমিনিয়াম, না সোনা, না রূপো, এগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করবে কোন পদার্থ দ্বারা তৈরি, ঠিক আছে। আমরা এই অংশে নেচার অফ দ্য মেটেরিয়াল, এই অংশে আমরা রেজিস্টিভিটি সম্পর্কে জানবো। স্পেসিফিক রেজিস্ট্যান্স কী জিনিস সেটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে। তো এই নেচার অফ দ্য মেটেরিয়াল ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে সাথে লেন্থ, এরিয়া এবং টেম্পারেচার এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আসা যাক, একটি একটি করে আমরা আলোচনা করব। ফার্স্ট আমি আলোচনা করব লেন্থকে নিয়ে। রেজিস্ট্যান্স এবং এই যে লেন্থ, ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্টলি
এরা কিন্তু সমানুপাতিক একটা সম্পর্ক। আমরা এর আগে দেখেছিলাম সমানুপাতিক সম্পর্ক কি জিনিস। ওহমস ল যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম সমানুপাতিক জিনিসটা কি, এবং তোমরা সকলে গণিত বিষয়ে পড়েছো। সমানুপাত কথার অর্থ কোনো একটি যদি বৃদ্ধি পায় অপরটিও তার সাথে সাথে বৃদ্ধি পাবে, কোনো একটি যদি হ্রাস পায় অপরটি কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, তো এক্ষেত্রেও ঠিক যেরকম আমরা পড়েছিলাম, আমরা গণিতেও দেখেছি যে একটা কাজ হচ্ছে, সেই কাজে দুজন একটি কাজকে 10 দিনে সমাপ্ত করছে, সঙ্গে সঙ্গে যদি সেই দুজন এটা যদি 10 জন হয়ে যায় তাহলে কি হবে, কাজটা অনেক কমে সমাপ্ত হবে, তাই নয় কি? তাহলে কি হবে, এই যে সম্পর্কটা একটা বাড়লে আর একটা কমছে, এটাকে আমরা বলেছিলাম কি ব্যস্তানুপাত। ঠিক এইরকমই যদি সেই দুজন কাজ করছে তাদেরকে খাবার যোগান দিতে হচ্ছে, তো দুজনের জন্য যে খাবার আসছে যদি সেই 10 জন হয়ে যায় তাহলে খাবারের যোগান আমাকে বৃদ্ধি করতে হবে। দুটো লোক যে পরিমাণ খাবার খাবে নিশ্চয়ই 10টা লোক সেই পরিমাণ খাবার খাবে না, 10টা লোক নিশ্চয়ই 10 জনের মতো খাবার খাবে। অর্থাৎ আমরা যদি লোক সংখ্যাকে বাড়াই তাহলে কি হবে, তাদেরকে খাবার সংখ্যাটাকে আমাকে বাড়াতে হবে, খাদ্যের পরিমাণটাকেও বৃদ্ধি করতে হবে। দ্যাটস ওয়াই কোনো একটা জিনিস যদি বাড়ছে অপর আর একটি কিন্তু সেক্ষেত্রে বাড়ছে, তো এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এবং কোনো একটা জিনিস যদি কমছে অপরটিও কমছে, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যদি উল্টো হয়, কোনো একটি বৃদ্ধির সাথে কোনো একটি হ্রাস পাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা হবে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই যে লেন্থ, এই লেন্থ এবং যে রেজিস্ট্যান্স, এই লেন্থ এবং রেজিস্ট্যান্স একে অপরের সাথে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ কোনো একটি পরিবাহীর যদি দৈর্ঘ্য, লেন্থ কথা অর্থ দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অনেক লম্বা একটি তার হয়, সেই তারের কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। ঠিক আছে, এবং তারের লেন্থ যদি কম হয় তাহলে তার রেজিস্ট্যান্স কি হবে, কম হবে। অর্থাৎ রেজিস্ট্যান্স এবং লেন্থ, এই পরিবাহী তারের যে দৈর্ঘ্য সেটা একে অপরের সাথে সমানুপাতিক সম্পর্ক। তো আমরা এটা এরকমভাবে লিখতে পারি যে রেজিস্ট্যান্স আর ভ্যারিজিয়াস, লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, আমরা লিখতে পারি তো যে আর ভ্যারিজিয়াস এল, সুতরাং এটা হচ্ছে আর ভ্যারিজিয়াস এল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি এই স্লাইডেই দিয়েছি, দেখো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে আর ভ্যারিজিয়াস হচ্ছে এল। এরপর কি, এরপর আমরা আলোচনা করব ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন। তো দেখো এরিয়া অফ ক্রস সেকশনটা কি জিনিস। এরিয়া অফ ক্রস সেকশনের অর্থ হচ্ছে আমরা যদি ক্রস সেকশনে কাটি, অর্থাৎ তারটাকে যদি লম্বাভাবে রেখে দিই এবং তার ওপরে যদি আমরা সেই তারটিকে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছেদন করি, তাহলে সেই তারটিকে যদি আমরা উঠিয়ে টপ ভিউ দেখি, মানে যে অংশটা কাটলাম সেটা যদি আমরা সামনে থেকে দেখি, দেখতে কেমন লাগবে, সেটা হচ্ছে ক্রস সেকশন, এবং সেটা বৃত্তের মতো লাগবে, একটা বৃত্ত। এক্ষেত্রে এই ক্রস সেকশন অর্থাৎ এই বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সাথে কিন্তু রেজিস্ট্যান্স ভীষণভাবে জড়িত। কীরকমভাবে জড়িত, এই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স এবং ক্ষেত্রফলের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যদি এই ক্ষেত্রফলটি বৃদ্ধি হয় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, এবং যদি এই ক্ষেত্রফলটি হ্রাস পায় মানে ছোট হয়ে যায় তাহলে কি হবে, রেজিস্ট্যান্স কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রফলের কমে যাওয়ার সাথে রেজিস্ট্যান্সের বৃদ্ধির সম্পর্ক, এবং ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে রেজিস্ট্যান্স কমে যাওয়ার সম্পর্ক। অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্স কমছে, ক্ষেত্রফল কমলে রেজিস্ট্যান্স কিন্তু বাড়ছে, অর্থাৎ এটাকে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? তাহলে কোনো একটি তার যদি সরু হয়, সরু হওয়ার অর্থ ক্রস সেকশনাল এরিয়া সরু, কমে যাওয়ায়, ঠিক আছে, এবং যদি তারটি মোটা হয় তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু কমে যায়। ঠিক এই কারণের জন্য যত মোটা তার হবে তার রেজিস্ট্যান্স তত কম হবে, এবং যত সরু তার হবে তার রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। একটা তোমরা যদি চেক করো কখনো মাল্টিমিটার দিয়ে, তোমরা দেখবে একটা লম্বা ধরো 1 মিটারের একটা তার, ঠিক আছে, কি 1 ফুটের একটা তার, সেই 1 ফুটের তার একটা সরু এবং আর একটি 1 ফুটের তার একটু মোটা তুমি নেবে, নিয়ে দুই প্রান্তে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবে দুটো রেজিস্ট্যান্স কি। তোমরা দেখবে যে যেটা 1 মিটারের 1 ফুটের যে তার যেটা সরু, তার রেজিস্ট্যান্স দেখবে অনেক বেশি তুলনামূলকভাবে যেটা মোটা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের সামনে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা ল্যাবে এটা টেস্ট করে দেখতে পারো। এবার বা তোমরা বাড়িতেও যদি তোমাদের মাল্টিমিটার থাকে তাহলে এবং একটা মোটা এবং একটা সরু তার থাকে তাহলে তোমরা সেটা চেক করে দেখতে পারো। ঠিক আছে, অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমি আগেই বলেছি যে ভৌত অবস্থা অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ দুটো যে তার তুমি নিচ্ছ, এই দুটো তার কিন্তু একই মেটেরিয়ালের হওয়া উচিত। তুমি যদি একটা অ্যালুমিনিয়ামের তার নাও মোটা এবং একটা তামার তার নাও সরু, তাহলে কিন্তু এই ব্যাপারটা চেক করা যাবে না। তোমাকে এই ব্যাপারটা চেক করতে গেলে দুটো তারই সেম মেটেরিয়ালে নিতে হবে। অ্যালুমিনিয়াম নিলে অ্যালুমিনিয়াম,
কপার নিলে কপার। ক্লিয়ার? সুতরাং তোমরা যখন সেম মেটেরিয়াল দিয়ে তৈরি কোনো একটি সরু তার এবং কোনো একটি মোটা তার, তাদের দৈর্ঘ্যমান তোমরা যদি চেক করো দেখবে মোটা তারের রেজিস্ট্যান্স অনেক কম, সরু তারের রেজিস্ট্যান্স অনেক বেশি। ক্লিয়ার? অর্থাৎ এই যে এরিয়া অফ ক্রস সেকশনাল, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কী হবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যাবে, এবং যদি ক্ষেত্রফল হ্রাস পায় রেজিস্ট্যান্সের ভ্যালুটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো সেটা আমরা কিভাবে লিখবো, দেখো এখানে লেখা রয়েছে আর ভ্যারিজিয়াস 1/a। এ বলে আমরা কিন্তু এরিয়া অফ ক্রস সেকশনটাকে ডিনোট করব। ঠিক আছে? আমরা যেরকম এর আগের ক্ষেত্রে এল, ক্যাপিটাল এলটাকে আমরা কি করেছিলাম, লেন্থ হিসাবে কনসিডার করেছিলাম, তো এই ক্ষেত্রে এরিয়া অফ ক্রস সেকশনটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখবো। ক্লিয়ার? এবারে আমরা আসবো টেম্পারেচার। ঠিক আছে? তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের সাথে রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে? এটা আমরা দেখব। এই যে টেম্পারেচার এবং রেজিস্ট্যান্স, এরা কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। কিভাবে জড়িত? এটার উপরে কিন্তু ইলেকট্রনিক্সও কিছুটা ডিপেন্ড করছে। ঠিক আছে? আজকে আমরা সেটা দেখব। তো দেখো, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কিন্তু বৃদ্ধি বা হ্রাস বা কোনোটিই নয়, এটা কিন্তু হতে পারে। তিনটে কন্ডিশনে হতে পারে। ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধিতে রেজিস্ট্যান্সের বৃদ্ধি হতে পারে, তাপমাত্রা বৃদ্ধিতে রেজিস্ট্যান্সের হ্রাস হতে পারে, আবার তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন তাতে রেজিস্ট্যান্সের কোনো প্রভাবই পড়ে না, এটাও কিন্তু হতে পারে। তো সেটা কিন্তু আমরা দেখব। তো এই টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স অবশ্যই নির্ভরশীল, কোনো ক্ষেত্রে বৃদ্ধি, কোনো ক্ষেত্রে হ্রাস, বা কোনোটিই নয়, সবকটিই জড়িত। সুতরাং এটা কিন্তু আগের যে দুটি আমরা প্যারামিটার দেখেছি সেই প্যারামিটারগুলির মতো নয় যে সবসময়ের জন্য এটা বৃদ্ধি হলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে, তা ওটা কোনো একটি প্যারামিটার বাড়লে সেটা রেজিস্ট্যান্স অলওয়েজ, যে একটা ব্যাপার ছিল সর্বদাই, যে লেন্থ বাড়লেই রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে বা ক্রস সেকশন এরিয়া কমলেই রেজিস্ট্যান্স কমবে, এরকম একটা সর্বদা একটা ব্যাপার ছিল, যেটা ইউনিভার্সাল ট্রুথ, মানে সব ক্ষেত্রে এটা সমান হবেই আর কি, মানে এই জিনিসটা থাকবেই। তো এক্ষেত্রে টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। কেন নয় সেটা আমরা আজকে আলোচনা করব। তো দেখো, একটা ক্লিয়ার জিনিস সেটা হচ্ছে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারে একটা কোএফিসিয়েন্ট থাকে। ঠিক আছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে গেলে এটা বোঝায় যে টেম্পারেচার কার সাথে নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল সেটা বোঝানোর জন্য এই কোএফিসিয়েন্টটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? তো দেখো, আমাদের এই ইলেকট্রিক্যালে বা ইলেকট্রনিক্সে টেম্পারেচার কোএফিসিয়েন্টকে আমরা আলফা দ্বারা ডিনোট করে থাকি। আলফা আমরা জানি, আলফা, বিটা, গামা, এগুলো আমরা অবশ্যই তেজস্ক্রিয়তা যে তোমাদের চ্যাপ্টার ছিল কেমিস্ট্রিতে, তোমরা অবশ্যই হয়তো পড়েছো। তো সেই আলফা হচ্ছে এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো এই আলফার ভ্যালুটা ডিফারেন্ট হতে পারে। তো তোমরা সকলেই জানো যে কোনো না কোনো একটা প্যারামিটারের ভ্যালু হয় পজিটিভ হয়, অথবা নেগেটিভ হয়, অথবা জিরো হয়, তাই তো? পজিটিভ, নেগেটিভ এবং জিরো, এর বাইরে কি কিছু হতে পারে? কখনোই হতে পারে না। তো সেরকম এই আলফার ভ্যালুটা হয় পজিটিভ হবে, অথবা নেগেটিভ হবে, অথবা জিরো হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব যে আলফার ভ্যালু কখন পজিটিভ হবে, এবং যখন পজিটিভ হবে তখন তার চরিত্র কি, আলফার ভ্যালু যখন নেগেটিভ হবে তখন তার চরিত্র কি, এবং আলফার ভ্যালু যখন জিরো হবে তখন তার চরিত্র কি। অর্থাৎ এই আলফার ভ্যালুর ওপর ডিপেন্ড করছে ওই পদার্থটি, যে পদার্থটির আলফা পজিটিভ, নেগেটিভ বা জিরো, তার রেজিস্ট্যান্স কেমনভাবে পরিবর্তন করবে। ক্লিয়ার? তো দেখো, সমস্ত পদার্থ কিন্তু আলফার থাকে, এবং তার যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে? ভালো করে বোঝো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু পদার্থের, কিছু কিছু মেটেরিয়ালের আলফার ভ্যালু পজিটিভ হয়, তো তার ক্ষেত্রে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের যে নির্ভরশীলতা সেটা একটু অন্যরকম হয়। কোনো কোনো পদার্থের এই যে আলফার ভ্যালু সেটা নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে সেই পদার্থগুলি, যে পদার্থগুলির আলফার ভ্যালু নেগেটিভ, সেইগুলির ক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা অন্যরকম হয়। এবং যে কিছু কিছু পদার্থ যার এই আলফার ভ্যালু জিরো, তার ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স এবং টেম্পারেচারের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আরও পৃথক। ক্লিয়ার? তো সবগুলির ক্ষেত্রে কিন্তু পৃথক পৃথক হয়ে থাকে। তো আজকে আমরা এই পৃথক পৃথকভাবেই এটাকে আলোচনা করব। তো ফার্স্ট আমি এটা দেখব যে যখন আলফার ভ্যালুটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে কোএফিসিয়েন্টের কথাটা মানে হচ্ছে গুণাঙ্ক। ঠিক আছে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অর্থাৎ তাপমাত্রা গুণাঙ্ক। ওকে? তো এই আলফা অর্থাৎ রেজিস্ট্যান্সের তাপমাত্রা গুণাঙ্ক যখন পজিটিভ হবে তখন কি হবে? ঠিক আছে? তো যখন আলফার ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তখন রেজিস্ট্যান্স কি করবে?
বৃদ্ধি পাবে যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক হবে। কীরকম? রেজিস্ট্যান্স যখন কোনো একটি পদার্থের যখন রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, ঠিক আছে, এই টেম্পারেচার যখন বৃদ্ধি পাবে। বুঝতে পারলে আমার কথাটা? ঠিক আছে, হয়তো একটু উল্টো বলা হয়ে গেল, মানে যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন কিন্তু রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আলফার ভ্যালু যখন তাপমাত্রা গুণাঙ্ক, কোন একটি মেটেরিয়ালের তাপমাত্রা গুণাঙ্ক যদি আলফা সেটা যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। ক্লিয়ার? বুঝতে পারছো? অর্থাৎ টেম্পারেচার যদি কমে রেজিস্ট্যান্স কমবে। সিম্পল, সমানুপাতিক সম্পর্ক। রেজিস্ট্যান্স বাড়ছে কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার বৃদ্ধির সাথে। এবার টেম্পারেচার যদি কমে যায় রেজিস্ট্যান্স কমে যাবে ডেফিনেটলি। ঠিক আছে, তো তোমরা দেখো আমি এখানে লিখেও রেখেছি এবং তোমরা খাতাতে কিন্তু এটা নোট ডাউন করবে অবশ্যই, কিন্তু এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট যে আলফা হোয়েন পজিটিভ দেন রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে উইথ চেঞ্জ অফ টেম্পারেচার। আর টেম্পারেচার যদি চেঞ্জ হয়, টেম্পারেচার যদি ইনক্রিজ হয় রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে, টেম্পারেচার যদি ডিক্রিজ করে রেজিস্ট্যান্স কিন্তু ডিক্রিজ করবে। ঠিক আছে, এবং এই মেটেরিয়ালগুলো কোন কোন মেটেরিয়াল তোমরা লিখে রাখো? কপার অর্থাৎ তামা, সিলভার অর্থাৎ রূপো, টাংস্টেন আমরা সকলে জানি, এগুলো কিন্তু এদের যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেগুলো কিন্তু এই রেজিস্ট্যান্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা কিন্তু পজিটিভ। সুতরাং এই তামা, রূপো, টাংস্টেন এগুলোর যদি টেম্পারেচার আমরা বৃদ্ধি করি রেজিস্ট্যান্স কিন্তু বৃদ্ধি পাবে, এবং টেম্পারেচার হ্রাস করলে রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা দেখব যে আলফার ভ্যালু যখন নেগেটিভ তখন কি হবে। তো যখন আলফার ভ্যালু নেগেটিভ হবে তখন রেজিস্ট্যান্স কি হবে? ডিক্রিজ করবে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে। অর্থাৎ টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স হবে কমে যাবে, এবং টেম্পারেচার যদি হ্রাস পায় রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং টেম্পারেচারের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আলফা যখন নেগেটিভ তখন রেজিস্ট্যান্স কমে যাবে যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এই ধরনের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালগুলো কোনগুলো? এই মেটেরিয়ালগুলো হচ্ছে কার্বন, সেমিকন্ডাক্টার্স মেটেরিয়াল, যেটা দিয়ে পুরো ইলেকট্রনিক্স সাবজেক্টটা দাঁড়িয়ে রয়েছে, পুরো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে সেই সেমিকন্ডাক্টার। এবং এই যে মেটেরিয়ালগুলো কার্বন এবং সেমিকন্ডাক্টার, এই মেটেরিয়ালগুলোতে কি হয়? নেগেটিভ তাপমাত্রা গুণাঙ্ক থাকে। ঠিক আছে, যার জন্য যদি টেম্পারেচার বৃদ্ধি পায় রেজিস্ট্যান্স হ্রাস পায়। ঠিক আছে, এটার উপরে বেস করে কিন্তু পুরো ইলেকট্রনিক্স রয়েছে। তোমরা যখন আমি সেমিকন্ডাক্টর নিয়ে ক্লাস নেব, যখন আমি সেমিকন্ডাক্টরের কোনো লেসন শুরু করব, তখন তোমাদেরকে এই ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো, এবং তোমরা আশা করি সেদিনকে বুঝতেও পেরে যাবে যে কীভাবে এই সেমিকন্ডাক্টর ডিভাইস টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে রেজিস্ট্যান্সকে ডিক্রিজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল আলফার ভ্যালু যখন নেগেটিভ তখন টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্স হ্রাস পায়। ক্লিয়ার? এরপর আমরা আসবো যখন আলফার ভ্যালু হচ্ছে জিরো, অর্থাৎ আলফার ভ্যালু যখন জিরো হবে, অর্থাৎ তাপমাত্রা গুণাঙ্ক যখন জিরো হবে কোনো রেজিস্ট্যান্সের, কোনো মেটেরিয়ালের, তো সেক্ষেত্রে কি হবে দেখো। এই তাপমাত্রা গুণাঙ্ক জিরো হলে রেজিস্ট্যান্সের কোনো প্রভাবই পড়ে না। ঠিক আছে, টেম্পারেচার বৃদ্ধি করি বা হ্রাস করি রেজিস্ট্যান্স একই রকমই থাকে, রেজিস্ট্যান্স কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, কোনোভাবেই তার রোধকে পরিবর্তন করে না। সুতরাং টেম্পারেচার বাড়লো কি কমলো তাতে ওই পদার্থটির টেম্পারেচারের ওপরে কোনো প্রভাব বিস্তারই করে না, সুতরাং কোনো নির্ভরই করে না। তো এরকম ধরনের মেটেরিয়াল কোনগুলো? আমরা মোটামুটি এই মেটেরিয়ালগুলোর নাম অনেক হয়তো শুনেছি বা অনেকে শোনেনি, তো যদি তোমরা শুনে থাকো ইটস ওকে, তোমরা খাতাতে তবুও লিখে রাখো। ঠিক আছে, ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টান, এই দুই ধরনের যে অ্যালয়, এইগুলো হচ্ছে মেটালের অ্যালয়। ঠিক আছে, অ্যালয় মানে তোমরা সকলে জানো সংকর ধাতু। এই সংকর ধাতুগুলি কিন্তু এই আলফার ভ্যালু হচ্ছে জিরো। এরা কিন্তু কোনোভাবেই রেজিস্ট্যান্সকে পরিবর্তন করতে পারে না, রেজিস্ট্যান্স কোনোভাবেই পরিবর্তন হয় না এই ধরনের মেটেরিয়ালগুলির ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। ওকে, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি হোক বা হ্রাস হোক তাতে এদের রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তনই হয় না, কোনো প্রভাবই পড়ে না। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আমরা আসব নেচার অফ দ্য মেটেরিয়াল, অর্থাৎ মেটেরিয়াল কোন মেটেরিয়াল দ্বারা সেই পদার্থটি তৈরি হয়েছে সেই পদার্থটির ওপরে। অর্থাৎ এই পদার্থটি লোহা দ্বারা তৈরি, না তামা দ্বারা তৈরি, না রূপো দ্বারা তৈরি, না কনস্ট্যান্টান দ্বারা তৈরি, এটার উপর ডিপেন্ড করছে। তো আমরা যে মেটেরিয়ালটা দিয়ে এই পরিবাহীটা তৈরি করব সেই মেটেরিয়ালটার ওপরে কিন্তু ডিপেন্ড করছে এই রোধ। ঠিক আছে, সুতরাং আমরা যদি একই ধরনের একটা তার, একই মাপের, একই দৈর্ঘ্যের, একই লেন্থ, একই
এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে, সব কিছু যদি একই থাকে এবং একই টেম্পারেচারে আমরা যদি ডিফারেন্ট মেটেরিয়ালের তার নিয়ে আসি, এদের মধ্যে কিন্তু রোধ ডিফারেন্ট টাইপের হবে, ঠিক আছে। এটা কি কেন এরকম হচ্ছে, তার কারণ এই কন্ডিশনটার জন্য, এই নেচার অফ দ্য মেটেরিয়ালটার জন্য। এটাকে আমরা অনেক সময় স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলে থাকি, ঠিক আছে। অর্থাৎ কোনো একটি মেটেরিয়ালের ক্ষেত্রে তার যে রেজিস্ট্যান্স সেটা ওই মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক, ওকে। এবং ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স কিন্তু বর্তমান, ওকে। তাহলে রেজিস্ট্যান্স কি করছে, নেচার মানে মেটেরিয়ালের যে প্রকৃতি, সে প্রকৃতির ওপরে কিন্তু নির্ভর করছে, মানে মেটেরিয়ালটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি সেটার ওপর কিন্তু নির্ভর করছে, ওকে। তো এই ক্ষেত্রে আমরা রেজিস্টিভিটি ব্যাপারটাকে পাবো। তো এই রেজিস্টিভিটিটা কি জিনিস আসছি, দেখো আমরা এখানে একটা ফর্মুলা দিয়েছি, দেখতে পাচ্ছ, ক্যাপিটাল আর সমান সমান কি, রো ক্যাপিটাল এল বাই এ। এই যে রো এল বাই এ, এটা কোথা থেকে আসলো, দেখো এই স্লাইডটা একবার দেখো। এক্ষেত্রে তোমরা খুব ভালো করে বোঝো, আমরা এর আগে পড়েছিলাম কি, আর ভ্যারিজিয়াস এল, অর্থাৎ আর এর সাথে রেজিস্ট্যান্সের সাথে লেন্থের যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক, এবং এই যে রেজিস্ট্যান্স তার সাথে ক্রস সেকশনাল এরিয়া এ, তার সম্পর্ক কি ছিল, আর ভ্যারিজিয়াস 1 এর, ঠিক আছে। অর্থাৎ এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাবো, আর ভ্যারিজিয়াস এল বাই এ। এবার আমরা এই ভ্যারিজিয়াস সিম্বলটাকে যদি তুলতে চাই, কি করে তুলবো, ভ্যারিজিয়াস সিম্বলটাকে তুলে আমরা সমান চিহ্ন বসাবো, তাহলে কি হবে, আমাকে ওই ডান পাশে আমাকে কি করতে হবে, একটা ধ্রুবক গুণ করতে হবে। তো আমরা কি করলাম, এই যে ভ্যারিজিয়াস সিম্বলটাকে উঠিয়ে আমরা এখানে সমান চিহ্ন বসালাম, এবং তারপরে কি দিলাম, রো দিয়ে দিলাম, রো এল বাই এ। এই রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। ক্লিয়ার? তাহলে খুব ভালো করে ব্যাপারটা বোঝো যে ক্যাপিটাল আর সমান সমান কি, রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল বা অফ দ্য কন্ডাক্টর, এল লেন্থ অফ দ্য মেটেরিয়াল বা কন্ডাক্টর, এ ক্রস সেকশনাল এরিয়া অফ দি কন্ডাক্টর, এবং রো কি জিনিস, সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর অথবা রেজিস্টিভিটি অফ দি মেটেরিয়াল। তো এই যে রোটা, এই রোটা ডিপেন্ড করছে এটা কোন পদার্থ দ্বারা তৈরি সেটার উপরে। বিভিন্ন পদার্থের রোটা কিন্তু বিভিন্ন রকমের, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা লেন্থ এবং এরিয়ার উপরে যেমনভাবে নির্ভর করে, তার সাথে ঠিক সেরকমভাবে এই কোন মেটেরিয়াল দ্বারা তৈরি হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে থাকে। এবার তোমাদের কয়েকটা জিনিস খুব ভালো করে মন দিয়ে শুনে রাখবে এবং তোমরা এটা খাতাতেও নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। আমি বলছি, দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্স অর্থাৎ এই যে রো, এই রো এর ভ্যালুটা কি ফিক্সড, প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে রো এর ভ্যালু কিন্তু ফিক্সড। তোমরা খাতাতে এটা নোট ডাউন করে রাখো যে সমস্ত মেটেরিয়াল, প্রত্যেকটি মেটেরিয়াল, লোহার যা স্পেসিফিক রেজিস্ট্যান্স অর্থাৎ লোহার যে রো, সেটা কিন্তু একটা ভ্যালু আছে, এটা ফিক্সড ভ্যালু, কোনো পরিবর্তন হবে না। কোনো একটি নির্দিষ্ট টেম্পারেচারে এই যে রো এর ভ্যালুটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এই রো এর ভ্যালুটা কিভাবে পাওয়া যায়, দেখো অনেকের মনে কোশ্চেন থাকতেই পারে, স্যার রো এর ভ্যালুটা তো ফিক্সড, তো রো এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কোথা থেকে পাবো। তো এই রো এর ভ্যালুটা হচ্ছে কোনো একটি জানা উষ্ণতা, অর্থাৎ আমাদের ধরো রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আমরা সেই ঘরের মধ্যে, যে ঘরে আমি এটাকে তৈরি, এই যে রো এর মানটা বের করছি, রো এর মানটা আমরা নির্ধারণ করছি, সেই ঘরের মধ্যে যে টেম্পারেচারটা আছে, সেই টেম্পারেচারটা আমরা জানি 30 ডিগ্রি টেম্পারেচার, সাপোজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে আমরা কোনো একটি 1 সেন্টিমিটারের একটা ঘনক নেব, কোনো একটি পদার্থে, সাপোজ একটি লোহা, সেই লোহার 1 সেন্টিমিটার একটি ঘনক নিয়েছি আমি, ঘনক মানে বোঝো তো, সেই ঘনক আমি নিয়েছি 1 সেন্টিমিটারের, দিয়ে এই 1 সেন্টিমিটার কিউ যে আয়তনটা হচ্ছে, সেই আয়তনের একটি ঘনক, সেই ঘনকের আমি টেম্পারেচার যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যদি একটি তল থেকে আরেকটি তলের মধ্যে রেজিস্ট্যান্স মেজার করি, সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লোহার রেজিস্টিভিটি অর্থাৎ রো। অর্থাৎ এই রো এর ভ্যালুটা হচ্ছে একটি ঘনক, যেটা লোহা হতে পারে, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো মেটেরিয়াল হতে পারে, ডাজন্ট ম্যাটার। সেই মেটেরিয়ালের যদি রো আমাকে বের করতে হয়, যে মেটেরিয়ালের রো আমাকে বের করতে হচ্ছে, সেই মেটেরিয়ালের 1 সেন্টিমিটার কিউ একটা ঘনক নেব, সেই ঘনকের একটি তল থেকে একটি তলের মধ্যে রেজিস্ট্যান্স মেজার করব, এবং অবশ্যই আমরা যে স্থানে এই রেজিস্ট্যান্সটা মেজার করছি, সেই স্থানের টেম্পারেচারটাকে নোট ডাউন করবো এবং ওখানে খাতায় লিখে রাখবো যে এই টেম্পারেচারে 1 সেন্টিমিটার কিউ এই মেটেরিয়ালের ঘনকের রেজিস্ট্যান্স হচ্ছে একটা ভ্যালু।
সাপোজ এক্স, তো এই এক্সটা হচ্ছে ওই টেম্পারেচারে, যে টেম্পারেচারে আমি মেজারমেন্ট করেছি সেই টেম্পারেচারে রেজিস্টিভিটি ওই মেটেরিয়ালটির। অর্থাৎ যে মেটেরিয়ালটির রো আমি নির্ধারণ করব, সেই মেটেরিয়ালটিকে আমি একটা যে স্থানে আমি মেজার করব, যে স্থানে আমি তার রেজিস্ট্যান্স মেজার করব, সেই স্থানে টেম্পারেচারটাকে অবশ্যই নোট ডাউন করব এবং 1 সেন্টিমিটার কিউ ঘনক নেব এবং দুটি তলের মধ্যে রেজিস্ট্যান্স মেজার করব। তাহলেই কিন্তু আমরা ওই পদার্থটির রো পেয়ে গেলাম ওই টেম্পারেচারে, এবং এটা কিন্তু ফিক্সড, সব স্থানে ফিক্সড। ক্লিয়ার? অর্থাৎ এই জন্যই এই রো এর ভ্যালুটা কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু। ক্লিয়ার? তো আমরা যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এটা কিন্তু মেজার করতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? এবং তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এবং এটা তোমরা খাতাতে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে সমস্ত ধরনের যে সমস্ত মেটাল রয়েছে, ধাতু, সেই ধাতব পদার্থ যেরকম ধরো রূপা, কপার, অ্যালুমিনিয়াম, এগুলোর কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স অনেকটা কম থাকে। ঠিক আছে? অনেকটাই কম থাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স, যে কারণের জন্য এই যে মেটালগুলিকে আমরা কি করে থাকি, কন্ডাক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তো তোমরা এই জিনিসটা মনে রাখবে, এবং তোমরা এটা একটা শর্ট ফুটনোট করে রাখতে পারো, যে ধাতুর রেজিস্টিভিটি সব থেকে কম সেই ধাতুরটাকে আমরা কন্ডাক্টর হিসাবে ব্যবহার করার জন্য উপযুক্ত মনে করি। ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে বাইরের যে ন্যাকেড ওয়্যারগুলি থাকে দেখতে পাই আমরা, যে পোলে লাগানো থাকে, সেগুলো সব অ্যালুমিনিয়ামে লাগানো থাকে। ঠিক আছে? কেন লাগানো থাকে? তার কারণ এর রেজিস্টিভিটি অনেক কম। ক্লিয়ার? অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্স অনেক কম। আমাদের বাড়িতে যে সমস্ত ওয়্যারিং করা হয়, সেই ওয়্যারিংগুলো ম্যাক্সিমাম কপার তার দিয়ে করা হয়ে থাকে, এর লংজিভিটি অনেক বেশি থাকে, অথবা অ্যালুমিনিয়ামে তার দিয়ে করা হয়ে থাকে। তার কারণ কি? তার কারণ এর রেজিস্টিভিটি অনেকটা কম। তো রেজিস্টিভিটি যত কম হবে, স্পেসিফিক রেজিস্ট্যান্স যত কম হবে, সেই তারটি কন্ডাক্টর বা পরিবাহী হিসাবে ব্যবহার করার জন্য অনেক বেশি উপযুক্ত হয়ে উঠবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কোন মেটালগুলিকে আমরা কন্ডাক্টর হিসেবে ট্রিট করব, কন্ডাক্টর হিসেবে কন্ডাক্টর তৈরি করতে ব্যবহার করব, অবশ্যই কোশ্চেনের উত্তর এটা হবে যে সেই মেটেরিয়ালগুলিকে আমরা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব যে মেটেরিয়ালের স্পেসিফিক রেজিস্ট্যান্স অনেক কম থাকবে। ক্লিয়ার? অর্থাৎ কম রো এর ভ্যালু সমান সমান এটা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত। ক্লিয়ার? তো এই গেল বিভিন্ন ধরনের রোধ নির্ভরশীল বিভিন্ন ধরনের কারণ বা ফ্যাক্টরস, যে সমস্ত ফ্যাক্টরসগুলির জন্য রোধ ভীষণভাবে নির্ভর করে থাকে যে সমস্ত ফ্যাক্টরগুলির ওপরে, সেই ফ্যাক্টরসগুলি কি এবং কিভাবে সেটা ডিপেন্ড করছে, সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। ঠিক আছে? আমরা দেখলাম যে রোধ লেন্থের সাথে, কোন একটি কন্ডাক্টরের লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমরা দেখলাম যে কোন একটি কন্ডাক্টরের এরিয়া ক্রস সেকশনের সাথে রেজিস্ট্যান্স ইনভার্সিল প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা দেখলাম যে টেম্পারেচারের সাথে আলফার যে পজিটিভ, নেগেটিভ এবং জিরো যদি হয়, তো তিনটে কন্ডিশনের ক্ষেত্রেই কিভাবে রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে চেঞ্জ হচ্ছে, কিভাবে রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে সম্পর্কিত, সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে নেচার অফ দ্য মেটেরিয়াল, অর্থাৎ রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কিভাবে রোধকে পরিবর্তন করছে, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? তো এই গেল টোটাল থিওরি পার্ট। আমরা আজকে এই বিভিন্ন ফ্যাক্টরস এবং রেজিস্টিভিটি এগুলোর থিওরি পার্ট আজকে দেখলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই ফ্যাক্টরসগুলি রেজিস্ট্যান্সকে প্রভাবিত করছে। এই ফ্যাক্টরসগুলি লেন্থ, এরিয়া ক্রস সেকশন, রেজিস্টিভিটি, এরা কিভাবে রেজিস্ট্যান্সকে প্রভাবিত করছে, বা রেজিস্ট্যান্সকে বৃদ্ধি করতে সাহায্য করছে, রেজিস্ট্যান্সকে হ্রাস করতে সাহায্য করছে। এই জিনিসগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি নেক্সট লেসনে দেখব। তো আজকে এই পর্যন্তই থাক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোথাও অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে জানাবে, কমেন্ট সেকশনে লিখবে। এতে কি হবে, আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কতটা বুঝেছো, অথবা আমাকে আরও কতটা গভীরে গিয়ে তোমাদের বোঝাতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।